একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে শুভ দুপুর। আজকের এই অনলাইন ক্লাসে যারা উপস্থিত হয়েছ, শুরুতে আশা করছি সকলেই তোমরা সুস্থ আছো। আর আজকের এই অনলাইনে ক্লাসে যারা উপস্থিত রয়েছে তাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। আজকে একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের আমার এটি দ্বিতীয় অনলাইন ক্লাস। তোমরা জানো আমি ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি পড়াচ্ছি। প্রথম ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম ভারতে কোম্পানি শাসন আমল এর অন্তর্ভুক্ত ওয়ারেন হেস্টিংসের সময়কার সংস্কারের যে বিষয়গুলি সেগুলি আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে তারই ধারাবাহিকতায় যে বিষয়গুলি আলোচনা করব সেটি হচ্ছে ওয়ারেন হেস্টিংসের বৈদেশিক নীতি, এবং বৈদেশিক নীতি শেষ করে তারপরে যেটা আলোচনা করব সেটি হচ্ছে নিয়ামক আইন 1773, অর্থাৎ 1773 খ্রিস্টাব্দের যে নিয়ামক আইনটি ব্রিটিশ পার্লামেন্ট ভারতের কোম্পানির শাসন সংক্রান্ত বিষয়ে পাশ করেছিল সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা যে প্রথম অংশটা আলোচনা করি যে ওয়ারেন হেস্টিংসের বৈদেশিক নীতি। এখন বৈদেশিক নীতি কথাটির অর্থ কী? আমরা দেখেছি যে ওয়ারেন হেস্টিংসের যে সংস্কারের যে চ্যাপ্টারটি, সেখানে তিনি ভারতে কোম্পানির অবস্থাকে সুদৃঢ় করার জন্য অর্থনৈতিক থেকে শুরু করে বিচার প্রভৃতি ক্ষেত্রে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আর বৈদেশিক নীতিতে আমরা দেখব যে বাংলার বাহিরে ভারতের যে অপরাপর রাজ্য ছিল বা শক্তি ছিল সেইগুলির প্রতি ওয়ারেন হেস্টিংসের মানসিকতা কী ছিল, চিন্তা কী ছিল, এবং সেই চিন্তা থেকে ওই শক্তিগুলির প্রতি তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই বিষয়গুলি আজকের পাঠে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ারেন হেস্টিংসের এই যে বৈদেশিক নীতি, এই অংশটিতে আমরা দেখি নেই যে তিনি বাংলার বাহিরে কোন কোন অংশে তার এই নীতিটাকে তিনি প্রয়োগ করেছিলেন। প্রথমেই দেখব যে অযোধ্যা নীতি, তারপরে হচ্ছে রোহিলা নীতি, 3 নম্বরে যেটি দেখব প্রথম ইঙ্গো মারাঠা, মানে মারাঠা হচ্ছে একটি ভারতের শক্তি বা জাতিগোষ্ঠী, এদের সাথে ইঙ্গো মানে ইংরেজদের যে সংঘর্ষ বা যুদ্ধ সেটি, কারণ ইঙ্গো মারাঠা যুদ্ধটিও হেস্টিংসের সময় হয়েছিল। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি যে অযোধ্যা নীতিটা কি ছিল, বা তার আগে আর একটু বলি যে এই যে তিনটা অযোধ্যা, রোহিলা বা মারাঠা, তাদের বিরুদ্ধে হেস্টিংস কেন পদক্ষেপ নিয়েছিলেন এই কারণে যে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে আসলেও বাংলার বাইরে ওই সময়ে অপরাপর জাতিগোষ্ঠীর উপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সরকার বা শাসন ব্যবস্থা সেটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি। এই কারণে এই সকল শক্তিগুলিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধক মনে করত। আর এই প্রতিবন্ধকতা দূর করার জন্যই মূলত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ওয়ারেন হেস্টিংস তিনি কী করলেন যে এই অযোধ্যা এবং রোহিলা এবং মারাঠা এদের বিরুদ্ধে তিনি কিছু পদক্ষেপ নিলেন যাতে তাদেরকে দমন করা যায় বা তারা যাতে ইংরেজদের বা কোম্পানির সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস না পায়। প্রথমে তিনি অযোধ্যা নীতি গ্রহণ করেন এবং দেখা গেল যে ওয়ারেন হেস্টিংস মারাঠা আক্রমণ থেকে বাংলা ও বিহারকে নিরাপদ রাখার জন্য অযোধ্যাকে একটি মধ্যবর্তী যে রাজ্য বা বাফার স্টেট হিসেবে তিনি পেতে চেয়েছিলেন। এখন
ওয়ারেন হেস্টিংস মনে করতেন যে ভারতের একটি শক্তি যে মারাঠা, এই মারাঠাদের অবস্থানটার মাঝখানে ছিল এই অযোধ্যা রাজ্যটির অবস্থান, অর্থাৎ বাংলা এবং মারাঠাদের মাঝখানে ছিল অযোধ্যা এই রাজ্যটি। তো হেস্টিংস ভেবেছিলেন অযোধ্যা রাজ্যটাকে যদি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এটি একটি বাফার স্টেট হিসেবে কাজ করবে। তাহলে বাফার স্টেট কি? বাফার স্টেট হচ্ছে দুটি দ্বন্দ্বপূর্ণ বা বিবাদপূর্ণ রাজ্যের, বৃহৎ রাজ্যের মাঝখানে অবস্থিত ছোট রাজ্যটা, এই দুইটা রাজ্যের মানে বিবদমান রাজ্য দুটির মধ্যে বিরোধ বা বিবাদ মোকাবেলার ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধক হিসেবে কাজ করে। মানে এই রাজ্যটি মাঝখানে থাকার কারণে দেখা যাচ্ছে যে বড় রাজ্যগুলি একে অপরকে সবসময় একে অপরের সাথে সবসময় সংঘাতে লিপ্ত হতে পারে না। কেন? মাঝখানে আরেকটি রাজ্য আছে, এটি ওভারটেক করে অন্য রাজ্যে তারা আসতে পারে না সব সময়। এই জন্যই হেস্টিংস চাচ্ছিলেন যে অযোধ্যাকে তিনি কর্তৃত্ব স্থাপন করে এটি হবে বাংলার বিহারের সাথে এই মারাঠা যে শক্তি তাদের রাজ্যের মাঝখানে এই অযোধ্যাটা হবে একটি বাফার স্টেট। বা তাহলে বাফার স্টেট হচ্ছে দুটি বৃহৎ বিবাদপূর্ণ রাজ্যের মধ্যবর্তী ক্ষুদ্র রাজ্যকে বাফার স্টেট বলা হয়ে থাকে। এখন এই বাফার স্টেট, এটার বানানটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখি, বা FFER, বাফার স্টেট। হ্যাঁ, বাফার স্টেট। তার মানে হেস্টিংসের অযোধ্যা নীতি গ্রহণের মূল লক্ষ্যটাই ছিল কি? তাহলে মারাঠাদের বিরুদ্ধে বাংলা ও বিহারের মাঝখানে এই অযোধ্যাকে তিনি বাফার স্টেট হিসেবে পেতে চেয়েছিলেন, যাতে সবসময় মারাঠারা এসে বাংলা আক্রমণ করতে না পারে, বা অযোধ্যা হেস্টিংসের নিয়ন্ত্রণে থাকলে তারা মারাঠাদের বিরুদ্ধে আরও কুইক রেসপন্স বা অ্যাকশানে যেতে পারবেন, বা যে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারবেন যদি প্রয়োজন পড়ে। তো এই জন্য মারাঠাদের আশ্রয়ে তিনি কিভাবে এখন অযোধ্যায় তিনি তার প্রভাব বিস্তার করবেন, এই জন্য একটা এক্সকিউজ দরকার, কারণ দরকার, অজুহাত দরকার। এই জন্য হেস্টিংস কী করলেন যে তিনি বললেন যে মারাঠাদের আশ্রয়ে বাস করছেন, বাস করার জন্য মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি কী করলেন যে বারাণসীর সন্ধি স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ এই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি মারাঠাদের আশ্রয় পেয়ে তিনি যাতে রাজত্ব করতে পারেন সেটা নিশ্চিত করার জন্য তিনি বারাণসীর সন্ধি স্বাক্ষর করেন। এবং এই যে করেন যে শাহ আলম বারাণসীর সন্ধির দ্বারা যে মারাঠাদের আশ্রয় পাচ্ছেন, এটাই হচ্ছে ওয়ারেন হেস্টিংসের একটা অজুহাত। এই জন্য হেস্টিংস কী করলেন যে দ্বিতীয় সম্রাট বাহাদুর শাহকে, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ওই সময়, তাকে বললেন যে তুমি আমাকে কারা ও এলাহাবাদ এই প্রদেশ দুটা তুমি আমাকে প্রত্যর্পণ করো, তা নাহলে আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাব। তার মানে এটি তিনি করেছিলেন এই জন্য যে অযোধ্যার উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তিনি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে চাপ দিয়েছিলেন, তিনি মারাঠাদের প্রশ্রয় পাচ্ছেন এই অজুহাতে। এবং অভিযোগ তুলে তিনি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বলল যে কারা প্রদেশ এবং এলাহাবাদ প্রদেশ দুটো তুমি আমাদেরকে দিয়ে দাও। এবং সেই অনুযায়ী ওয়ারেন হেস্টিংস এই দুটি প্রদেশ তিনি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নিয়ে তিনি যে কাজটি করলেন যে কারা ও এলাহাবাদ এই প্রদেশ দুটিকে এই ওয়ারেন হেস্টিংস কী করলেন, ওই সময় যে অযোধ্যার নবাব ছিলেন সেই নবাবের কাছে তিনি কি করেন, এই প্রদেশ দুটি 50 লক্ষ টাকার বিনিময়ে তিনি বিক্রি করে দেন। অর্থাৎ অযোধ্যার নবাবকে তিনি খুশি করলেন, অযোধ্যাকে তিনি আরও শক্তিশালী করলেন। অযোধ্যার সাথে কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি সংযুক্ত হয়, অযোধ্যার আকৃতি এবং শক্তি অনেক বেড়ে গেল। তো কেন, কিভাবে এনে দিলেন? তিনি একটা অভিযোগ তুলে দ্বিতীয় বাহাদুর শাহর বিরুদ্ধে অভিযোগ তুলে তারপর তিনি তার কাছ থেকে এটা এনে তিনি এটা অযোধ্যার নবাবকে দিলেন। তো অযোধ্যার নবাব খুশি হলেন। আর কোম্পানির লাভ হলো কি, হেস্টিংস যেহেতু ভারতে এসে দেখেছিলেন বাংলা এসে যে রাজকোষ শূন্য, এখান থেকে তিনি 50 লক্ষ টাকা তিনি বাংলার রাজকোষে জমা করতে সক্ষম হলেন। ইচ্ছাও পূরণ হলো, তার অর্থনৈতিক যে প্রয়োজন সেটাও মিটল। তো এভাবে করে তিনি অযোধ্যাকে তিনি নিজ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপরে যে জিনিসটা আমরা দেখব রোহিলা নীতি। এখন রোহিলা নীতি হচ্ছে রোহিলা খণ্ড একটি জায়গা, যেটা বর্তমানে রোহিলা খণ্ড নামে আর নাই। বর্তমান ভারতের যে যুক্ত প্রদেশ, এই যুক্ত প্রদেশটি আগে রোহিলা খণ্ড নামে পরিচিত ছিল। তো
এখানে রোহিলা ও আফগানগণ স্বাধীনভাবে শাসন করত। কোথায়? ওই রোহিলা খণ্ডে। এবং অযোধ্যার উত্তর পশ্চিম প্রান্তে এই রোহিলা খণ্ডের অবস্থান ছিল। অযোধ্যার উত্তর পশ্চিম পাশে রোহিলা খণ্ডের অবস্থান ছিল। জাতিতে তারা ছিল কি? যে আফগান। তারা জাতিতে ছিল আফগান এবং তাদের নেতা যিনি ছিলেন তার নাম ছিল সর্দার হাফিজ রহমত খাঁ। সর্দার হাফিজ রহমত খাঁ তিনি ছিলেন রোহিলাদের নেতা। তিনি কি করলেন? যে 1772 খ্রিস্টাব্দে মারাঠাদের হাত থেকে যাতে রক্ষা পান, মারাঠারা যাতে কখনো এই রোহিলাদের আক্রমণ করে দখল করে নিতে না পারে, সেজন্য এই সর্দার হাফিজ রহমত খান 1772 খ্রিস্টাব্দে তিনি অযোধ্যার নবাবের সাথে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছিলেন এই মর্মে যে যদি কখনো মারাঠারা এই রোহিলা খণ্ড আক্রমণ করে তাহলে এই অযোধ্যার নবাব রোহিলা খণ্ডের সাহায্যে মারাঠাদের বিরুদ্ধে এগিয়ে আসবে। বিনিময়ে এই রোহিলা খণ্ড তারা কি করবে? যে অযোধ্যার নবাবকে 40 লক্ষ টাকা তারা পুরস্কার দিবে সাহায্যের বিনিময়ে। চুক্তিটা এরকম ছিল। 1773 খ্রিস্টাব্দে এই 72 সালের এই চুক্তির ভিত্তিতে দেখা গেল যে 1773 খ্রিস্টাব্দে মারাঠারা তারা কি করলো? যে রোহিলা খণ্ড আক্রমণ করে। তো যখন আক্রমণ করলো স্বাভাবিকভাবে সর্দার রহমত খাঁ তিনি অযোধ্যার নবাবের সাহায্য চাইলেন। আর অযোধ্যার নবাব রোহিলা খণ্ডে সাহায্যের জন্য তিনি কি করলেন? তার নিজের বাহিনী রোহিলা খণ্ডে প্রেরণ করলেন যাতে তারা রোহিলাদের সাথে মিশে মারাঠাদের প্রতিরোধ করতে পারে। কিন্তু দেখা গেল যে যুদ্ধ শুরু হওয়ার আগে মারাঠারা ভয় পেয়ে যখন তারা শুনলো যে অযোধ্যার নবাব রোহিলাদেরকে সহযোগিতা করছে, তখন তারা যুদ্ধ না করে ভয় পেয়ে এই মারাঠারা নিজ রাজ্যে ফিরে যান। তার মানে যুদ্ধ হয়নি। কিন্তু 72 সালের যে চুক্তি হয়েছিল রোহিলা খণ্ড এবং অযোধ্যার নবাবের মধ্যে, সেখানে বলা হলো যে তাকে সহযোগিতা করবেন এবং তাকে 40 লক্ষ টাকা দিবেন। এখন ভয় পেয়ে মারাঠারা ফিরে গেলেও দেখা গেল যে মারাঠারা চলে যাওয়ার পরে অযোধ্যার নবাব সে কি করলো? রোহিলা খণ্ডের কাছে দাবি করলো যে আমি তোমাদেরকে সহযোগিতা করছি, 40 লক্ষ টাকা দাও চুক্তি অনুযায়ী। কিন্তু সর্দার হাফিজ রহমত খাঁ সেটা দিতে তিনি রাজি হলেন না। যখন রাজি হলেন না, ইতিমধ্যে অযোধ্যার নবাব যেহেতু তিনি কারা ও এলাহাবাদ প্রদেশ হেস্টিংসের মাধ্যমে লাভ করেছেন, এই অযোধ্যার নবাব কি করলেন? যে হেস্টিংসের কাছে বা ইংরেজ কোম্পানির কাছে বললো যে তোমরা আমাকে সহযোগিতা করো, রোহিলা খণ্ডের এই প্রতিশ্রুতি ছিল, এখন তারা টাকা দিচ্ছে না। ফলে কি হলো? ওয়ারেন হেস্টিংস কি করলো? এই অযোধ্যার নবাবকে তিনি তার সামরিক বাহিনী বা সৈন্য দিয়ে সহযোগিতা করলেন এই রোহিলা খণ্ডের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অযোধ্যার নবাব কোম্পানির সাহায্যপুষ্ট হয়ে রোহিলা খণ্ডে আক্রমণ করেন এবং দেখা গেল যুদ্ধে কি হলো? যে রোহিলা খণ্ডের যে সর্দার নেতা হাফিজ রহমত খান তিনি নিহত হলেন এবং নিহত হওয়ার ফলে দেখা গেল যে প্রায় শুধু নিহতই হন না, রোহিলা খণ্ড থেকে প্রায় 2 লক্ষ রোহিলাকে এই অযোধ্যার নবাব বিতাড়িত করে দেন এবং অযোধ্যার নবাব রোহিলা খণ্ডকে নিজ সাম্রাজ্যের সাথে রাজ্যের সাথে সংযুক্ত করেন। তাহলে আগে যে অযোধ্যা ছিল সেখানে কারা প্রদেশ যুক্ত হলো, এলাহাবাদ প্রদেশ যুক্ত হলো এবং রোহিলা খণ্ড যুক্ত হয়ে একটা বড় আকার ধারণ করলো। এখন আমরা দেখব 3 নম্বর যে জায়গাটা বৈদেশিক নীতি, সেটা হচ্ছে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ 1773 থেকে 1783 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন ইঙ্গো মারাঠা যুদ্ধ কেন? ইংরেজদের সাথে মারাঠাদের দ্বন্দ্ব কেন? মারাঠাদের বিপক্ষে ইংরেজ বা হেস্টিংস কি করলেন? যে অযোধ্যাকে বাফার স্টেট হিসেবে তিনি এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছেন অলরেডি। তারপরে কেন দ্বন্দ্ব হলো? মূলত মারাঠাদের যে ক্ষমতা, তাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই ইংরেজদেরকে মারাঠাদের সাথে এই যুদ্ধে লিপ্ত হতে উৎসাহিত করেছিল। মারাঠাদের নায়ক ছিল ওই সময় বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও কে ছিলেন? মারাঠাদের নেতা এবং এর পুত্র পেশোয়া মাধব রায়ের নেতৃত্বে মারাঠাদের পুনরুজ্জীবন ঘটেছিল। কিন্তু বালাজি রায়ের মৃত্যুর পরে দেখা গেল মাধব রাও মারাঠাদের নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তীতে মাধব রাওয়ের মৃত্যুর পরে দেখা গেল মারাঠাদের যে সর্দার পদ, সেই সর্দার পদটাকে বলা হতো কি? পেশোয়া। পেশোয়া। এই পেশোয়া হচ্ছে পদবী, অর্থাৎ মারাঠাদের যে নেতা যিনি সর্দার তিনি এই পদবিটা ব্যবহার করেন যে পেশোয়া। এখন দেখা গেল যে বালাজি মারা গেলেন, তারপর মাধবরাও মারা গেলেন। মাধবরাও যাওয়ার পরে মারাঠাদের নেতৃত্বে নিয়ে একটা দ্বন্দ্বের শুরু হয় এবং মাধব রায়ের পুত্র যে ছিল নারায়ণ রায়,
সরি মাধব রায়ের যে ভাই ছিল যে নারায়ণ রায়, তিনি নেতৃত্ব দাবি করলেন। পাশাপাশি মাধব রায়ের যে পিতৃব্য যে চাচা, তার নাম ছিল যে রঘুনাথ রাও। এই যে নারায়ণ রাও এবং রঘুনাথ রাও চাচা ভাতিজার একটা দ্বন্দ্ব দেখা দিলে ওই সময় মারাঠাদের মধ্যে একটা সংঘাতের সৃষ্টি হয়। মারাঠাদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বে ইংরেজরা হস্তক্ষেপ করলে 1775 সালে, এখন এই দ্বন্দ্বটা ছিল মারাঠাদের আভ্যন্তরীণ, কিন্তু ইংরেজরা এখানে গিয়ে হস্তক্ষেপ করে। যখনই হস্তক্ষেপ করে তখন মারাঠাদের সাথে ইংরেজদের একটা দ্বন্দ্ব বা যুদ্ধের শুরু হয় 1775 খ্রিস্টাব্দে। সৌরাটের সন্ধি, সুরাট একটি জায়গা, এখানে একটি সন্ধি অনুযায়ী দেখা গেল যে ওই সময় বোম্বাইয়ে, মাইন্ড ইট যে ওয়ারেন হেস্টিংসের ওই সময় কর্তৃত্ব ছিল বাংলা, বিহার, উড়িষ্যায়, কিন্তু বোম্বাইয়ে কিন্তু কোম্পানির কর্তৃত্ব অতটা ছিল না। তারপরও বোম্বাইয়ে ইংরেজ যে কোম্পানি ছিল বা ইংরেজ যারা ছিল, হ্যাঁ, তারা কি করলো যে রঘুনাথ রাওকে পেশোয়া দ্বিতীয় মাধব রাওয়ের বিরুদ্ধে সাহায্য করার জন্য সম্মত হয়। অর্থাৎ 1775 সালে রঘুনাথ রাওয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয় বোম্বাইয়ের ইংরেজ সরকারের সাথে। ওই চুক্তি অনুযায়ী, যেটিকে বলা হয় সুরাটের সন্ধি, সেই চুক্তি অনুযায়ী বলা হলো যে তারা নারায়ণ রাওয়ের বিরুদ্ধে তারা রঘুনাথ রাওকে তারা সহযোগিতা করবে। কিন্তু ইংরেজ সরকার এই যে সন্ধি, যেটা সুরাটের সন্ধি, এটা বাতিল করে দেয় এবং সলসেট বন্দরের বিনিময়ে আরেকটি নতুন চুক্তি স্বাক্ষর করে। অর্থাৎ ওই সময় মারাঠাদের কাছ থেকে তারা সলসেট বন্দরটা লাভ করার মধ্য দিয়ে আরেকটি সন্ধি স্বাক্ষর করে, সেটির নাম হচ্ছে পুরন্দরের সন্ধি। সেটির নাম হচ্ছে কি? পুরন্দরের সন্ধি, পুরন্দরের সন্ধি। তো এই পুরন্দরের সন্ধিতে সলসেট বন্দরটা ইংরেজদেরকে দিয়ে দেওয়া হয়। যখন ইংরেজরা সলসেট বন্দরটা লাভ করে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করে 1776 সালে, তখন বলা হলো যে রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে পেশোয়া যে মাধব রাও নারায়ণকে সমর্থন করতে সমর্থ হয়। অর্থাৎ আগে যেখানে বোম্বাইয়ের সরকার রঘুনাথ রাওকে সমর্থন করলো নতুন চুক্তির দ্বারা রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে, তখন দেখা গেল যে ওই নারায়ণ রাওকে সমর্থন করা হয়। কিন্তু যুদ্ধ আরম্ভ হলে, যখন দেখা গেল রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে যখন ইংরেজ কোম্পানি যুদ্ধ শুরু করে দেয়, তখন দেখা গেল যে হেস্টিংস অর্থাৎ বা গভর্নর ওয়ারেন হেস্টিংস তিনি কি করলেন যে রঘুনাথ রাওয়ের পক্ষে সমর্থন করতে বাধ্য হন। শুরুতে ইংরেজদের সমর্থন ছিল রঘুনাথ রাওয়ের পক্ষে, পরবর্তীতে নতুন চুক্তির মাধ্যমে চলে আসা বা নারায়ণ রায়ের পক্ষে সমর্থন, রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে যুদ্ধ হয়। যুদ্ধ যখন রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে শুরু হয়, তখন হেস্টিংস আবার কি করলেন যে রঘুনাথ রাওয়ের পক্ষে আসতে বাধ্য হন। এইবার দেখা যাচ্ছে যে নারায়ণ রায়ের বিরুদ্ধে ইংরেজরা চলে আসে। তার মানে সুবিধা অনুযায়ী কোম্পানি যখন কখনো রঘুনাথ রাওয়ের পক্ষে, কখনো নারায়ণ রায়ের পক্ষে তারা কি করে যুদ্ধে অংশগ্রহণ করে। তো এভাবে করে একটা পরিস্থিতি তারা জটিল করে ফেলে। শেষ পর্যন্ত 1779 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী বোম্বাই হতে পুনা অভিমুখে যাত্রা শুরু করে যুদ্ধের জন্য নারায়ণ রাওয়ের বিরুদ্ধে যা করে। কিন্তু তেলিখালি নামক যে জায়গা, ওখানে মারাঠাদের হাতে ইংরেজ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে মারাঠারা কোনো সাধারণ জাতিগোষ্ঠী ছিল না, তারা ছিল নিবেদিত প্রাণ একটি জাতিগোষ্ঠী এবং তাদের সামরিক সক্ষমতা কোনো অংশে কম ছিল না, খারাপ ছিল না। যখন ইংরেজরা তেলিগাঁওয়ের যুদ্ধে পরাজিত হয়, বরণ করে, এর ফলে দেখা যায় ওয়াদগাঁও এর সন্ধি দ্বারা নতুন আরেকটি সন্ধি স্বাক্ষর করে। ইংরেজরা পরাজিত, যুদ্ধ শেষ হলে পরাজিত হলে একটা সন্ধির মাধ্যমে পরাজয় স্বীকার করে নেয়। তো তেলিখালির যুদ্ধে পরাজিত হওয়ার পরে ইংরেজরা কি করে যে ওয়াদগাঁওয়ের একটা নতুন সন্ধি স্বাক্ষর করে এবং ওই সন্ধি অনুযায়ী ইংরেজরা যেই অঞ্চলগুলি দখল করেছিল মারাঠাদের কাছ থেকে, সেই অঞ্চলগুলি তারা মারাঠাদেরকে ফিরিয়ে দিতে সম্মত হয় এবং আশ্রিত যে রঘুনাথ রাও, এই রঘুনাথ রাওকে হস্তান্তর করতে স্বীকৃত হয়। অর্থাৎ যে রঘুনাথ রাওর পক্ষে হেস্টিংস পরবর্তীতে পক্ষ নিয়েছিলেন, তাকে নারায়ণ রাওয়ের পক্ষে কাছে হস্তান্তর করতে ইংরেজরা সম্মত হয়। কিন্তু ওয়ারেন হেস্টিংস এটা মেনে নিতে
পারেননি বা সম্মত হননি। তিনি এই যে সম্মত হননি কারণ হচ্ছে এটা তার কাছে একটা ম্যাটার অফ প্রেস্টিজ মনে হচ্ছিল, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত হেস্টিংস কী করলেন, যখন এটা তিনি মেনে নিতে পারেননি তখন তিনি পুনরায় মারাঠাদের সাথে আবার যুদ্ধ করেন। এখানে দেখো একটা জিনিস, মারাঠা ইঙ্গো মারাঠা যুদ্ধ কিন্তু 10 বছর চলেছে। কখনো যুদ্ধ হয়েছে, থেমেছে, আবার নতুন করে শুরু হয়েছে, আবার পরাজয় হয়েছে এক পক্ষে, এইভাবে করে 10 বছর যাবৎ এটা চলতেছিল। হেস্টিংস বাংলা হতে কি করলেন, তিনি যখন ওটা না মেনে হেস্টিংস বাংলা থেকে তখন যে একজন সেনাপতি ছিল গডার্ড, হ্যাঁ সেনাপতি ছিল গডার্ড, হ্যাঁ গডার্ড ইংরেজ সেনাপতি। এই গডার্ডের নেতৃত্বে তিনি কী করেন, নতুন করে সৈন্য প্রেরণ করেন। বারোদা একটি জায়গা, এই বরোদার যে গায়কোয়াড়, এই বারোদার আরেকজন ছিল যে গায়কোয়াড় ইংরেজ, হ্যাঁ সেনাপতি। এই গায়কোয়াড়ের সাথে মিত্রতা করে গডার্ড কী করলেন, যে আহমেদাবাদ ও বেসিন নামক জায়গা দুটি নতুন করে দখল করতে সক্ষম হন এবং 1781 খ্রিস্টাব্দে পুনার যুদ্ধে ইংরেজদের নেতৃত্বাধীন এই গডার্ড বাহিনী মারাঠাদের সাথে আবার যুদ্ধে মুখোমুখি হয় এবং দেখা গেল প্রথমে আহমেদাবাদ ও বেসিনের অধিকার করলেও গডার্ড এইবার পুনার যুদ্ধে কী করলো, যে পরাজিত হন এবং গডার্ড পালিয়ে যায়। তার মধ্যে ভারতে ইংরেজ সেনাপতি পপহেম, হ্যাঁ তবে মধ্য ভারতে ইংরেজ সেনাপতি ছিল পপহেম, তার নেতৃত্বে সিন্ধিয়ার নামক আরেক ব্যক্তি, তিনি কী করলেন, গোয়ালিয়র অধিকার করলে শেষ পর্যন্ত সিন্ধিয়ার প্রচেষ্টায় 1782 খ্রিস্টাব্দে ইংরেজ এবং মারাঠাদের মধ্যে নতুন আরেকটা সন্ধি স্বাক্ষরিত হয়। সেটার নাম হচ্ছে যে সলবাই সন্ধি। সেটার নাম হচ্ছে কি, সলবাই সন্ধি। এটা হচ্ছে কত সালে, 1782 খ্রিস্টাব্দে। তাহলে তোমাদের পরীক্ষায় এমসিকিউতে থাকতে পারে যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের পরিসমাপ্তি কোন সন্ধির মাধ্যমে হয়েছিল, সলবাইয়ের সন্ধি, এবং সেটা হয়েছিল কত সালে, 1782 খ্রিস্টাব্দে। তো এই সলবাইয়ের সন্ধির মাধ্যমে দেখা গেছে যে ইংরেজরা কি করে, যে তারা সলসেট বন্দরটা লাভ করে, তার মানে মারাঠাদের কাছ থেকে তারা সলসেট বন্দরটা পেতে সক্ষম হয়। ইংরেজরা মাধবরাও নারায়ণকে পেশোয়া বলে এবার মেনে নেয়, অর্থাৎ হেস্টিংস যে ওই যে রঘুনাথ রাওকে তিনি পেশোয়া করার জন্য তিনি পক্ষ নিয়েছিলেন, শেষ পর্যন্ত দেখা গেছে যে তারা যুদ্ধে পরাজিত হতে হতে ওই বন্দরটা লাভ করে শেষ পর্যন্ত তারা পেশোয়া হিসেবে তারা কি করে, নারায়ণ রাওকে তারা স্বীকার করে নেয়। তো এই যুদ্ধের মাধ্যমে মোটামুটি এই সন্ধির মাধ্যমে দেখা গেছে যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ইংরেজদের সাথে মারাঠাদের আরও যুদ্ধ হয়েছিল, কিন্তু হেস্টিংসের সময়ে প্রথম ইঙ্গো মারাঠা সন্ধি সংগঠিত হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হেস্টিংসের যে বৈদেশিক নীতি সেখানে যেগুলি দেখব, অযোধ্যা নীতি বাফার স্টেট হিসেবে তৈরি করা, রোহিলা খণ্ড, এই রোহিলা খণ্ডের বিরুদ্ধে তারা সে অযোধ্যার পক্ষ নিয়েছিলেন এবং অযোধ্যার সাথে রোহিলা খণ্ড মিক্সড হয়ে গিয়েছিল। তারপর যেটি ছিল সেটি হচ্ছে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। এই তিনটা ছিল হেস্টিংসের বাংলার বাইরে অন্য শক্তি হিসেবে তাদের বিরুদ্ধে তার গৃহীত পদক্ষেপ। তো এখন তোমাদের যদি বলা হয় যে ওয়ারেন হেস্টিংসের বৈদেশিক নীতি বিষয়ে বা 3টি ঘটনা উল্লেখ করো, তাহলে তোমরা নিঃসন্দেহে অযোধ্যার ঘটনা, তারপর তোমরা ওই রোহিলাখণ্ডের ঘটনা, ইঙ্গো মারাঠার ঘটনা, এই ঘটনাগুলি তোমরা উল্লেখ করতে পারবা এবং ওই সময় হেস্টিংসের অবস্থান কী ছিল, কার পক্ষ নিয়েছিলেন ইঙ্গো মারাঠার যুদ্ধে, এই জিনিসগুলি তোমরা খুব সহজে অনুধাবন করতে পারবা। যদি এই চ্যাপ্টারটি তোমরা বাসায় বসে মনোযোগ দিয়ে আরও একবার পড়ো, তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে নিয়ামক আইন 1773। তোমাদের জন্য আবারও বলছি যে কোনো একটি বিষয় যদি বুঝতে বা একটা টার্ম বা একটা শব্দ বুঝতে তোমাদের সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে তোমরা কলও করতে পারো। আমার ফোন নাম্বার প্রসপেক্টাসে দেওয়া আছে। আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে এবং বিষয়টি স্পষ্ট করার জন্য। তাহলে আমরা এখন চলে যাচ্ছি যে 1773 সালের নিয়ামক আইন। এখন এই নিয়ামক আইন, এটার আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে কি, রেগুলেটিং অ্যাক্ট। তো এই রেগুলেটিং অ্যাক্ট, এটাকে বাংলায় বলা হয় কি, নিয়ামক আইন। তো এই নিয়ামক আইনটা আসলে কি? তোমরা জানো
বাংলার যখন কোম্পানি প্রথম আসে, অর্থাৎ 1764 সালের বক্সারের যুদ্ধের পরে যখন ইংরেজরা কোম্পানি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম করে লর্ড ক্লাইভের নেতৃত্বে, তখন একটা ডুয়েল বা দ্বৈত শাসন ব্যবস্থার অদ্ভুত সিস্টেমের কারণে বাংলায় একটা দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থনৈতিক ব্যবস্থা বিপশূন্য হয়ে আসে এবং আর্থসামাজিক জীবনে চরম অরাজকতা নেমে আসে। এরকম একটা অবস্থায় দেখা গেল যে ওই সময় বাংলার কোম্পানির রাজকোষ একেবারে শূন্যের কোঠায় চলে আসে। এই যে শূন্য রাজকোষকে পূর্ণ কিভাবে করতে হবে, এটার জন্য কিছু আইন কানুন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে যখন এই প্রয়োজনীয়তা দেখা দেয়, কেন দেখা দেয় সেটা আরেকটু বলে নেই। যখন রাজকোষ শূন্য হয়ে যায়, হেস্টিংস যখন বাংলায় আসলেন, তখন তিনি কিভাবে তার এই বাংলাকে শাসন কার্য পরিচালনা করবেন শূন্য হাতে, যেখানে অর্থ নাই। এই জন্য কোম্পানি সরকার ইংল্যান্ডে তারা কি করলো, পার্লামেন্টের কাছে কিছু ঋণ তারা প্রার্থনা করলো, যাতে তাদেরকে আপাতকালীন সময়ে তাদেরকে এই সহযোগিতা করে শাসন কার্য পরিচালনা করার সুযোগ দেওয়া হয়। আর এই ঋণ প্রদানকে কেন্দ্র করে বা অর্থনৈতিক বিষয়টাকে, কোম্পানি সরকারের বাংলা যে অর্থনৈতিক অবস্থা, এটাকে কেন্দ্র করে ওই সময়ের ইংল্যান্ডের দুইটা রাজনৈতিক ছিল, একটা ছিল টরি দল আর একটা ছিল হুইগ দল। একটা ছিল কি টরি দল, আরেকটা ছিল হুইগ দল। এই যে দুইটা দল, হ্যাঁ, এই হুইগ দল এবং টরি দল, এই দুইটা দলের মধ্যে প্রবল দ্বন্দ্ব দেখা দেয় এবং দুই দলের দ্বন্দ্বের শেষ পর্যন্ত ভারতের যে কোম্পানি সরকার, তাদের ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্টের ভূমিকা কি হবে, পার্লামেন্টে যখন এই দুইটা দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, শেষ পর্যন্ত দুইটা দলের আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা আপোষমূলক বা একটা আপৎকালীন গ্রহণযোগ্য আইন হিসেবে এই রেগুলেটিং অ্যাক্টটা প্রণীত হয়। তার মানে রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার মূল প্রেক্ষাপট হচ্ছে যে ভারতে যে কোম্পানি সরকার এখানে হেস্টিংসে এসেছিলেন, এসে যখন শূন্য রাজকোষ পেলেন, তখন শূন্য রাজকোষে তিনি চলতে পারছেন না, তিনি অর্থ ঋণ প্রার্থনা করলেন ইংলিশ পার্লামেন্টের কাছে। পার্লামেন্টের দুইটা দল, হুইগ দল, টরি দল, এই দুইটা দল বাংলায় কোম্পানিকে অর্থ সহায়তা দিবে কিনা, দিলে পার্লামেন্টের ভূমিকা কি থাকবে ভবিষ্যতে, এটা আগে ডিসিশন হওয়া দরকার। এই প্রশ্নে যখন দুইটা দলের দ্বন্দ্ব দেখা দিল, আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তীতে এই রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে পাশ হয় বা প্রণয়ন করা হয়। মূলত এই আইনটা ছিল যে একটি আপোষমূলক ব্যবস্থা, অর্থাৎ হুইগ দলের মধ্যে ভারতে কোম্পানির শাসন বা কোম্পানি সরকারের শাসন সম্পর্কে দুইটা দলের মধ্যে একটা আপোষমূলক ব্যবস্থা হিসেবে এই আইনটা পাশ হয়। ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ। ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? লর্ড নর্থ। এই যে লর্ড নর্থ, যেহেতু তিনি ব্রিটিশ পার্লামেন্টে ছিলেন, আইনটির নাম যদিও রেগুলেটিং অ্যাক্ট, তবে এই আইনটিকে নর্থ রেগুলেটিং অ্যাক্ট বলা হয়, অর্থাৎ নর্থের নিয়ামক আইন বা নর্থের রেগুলেটিং অ্যাক্ট বলা হয়ে থাকে। পরবর্তীতে এই আইনে অনেক দোষ ত্রুটি ধরা পড়ে এবং পরবর্তীতে 1784 সালের যে চার্টার আইন এবং পিটের ভারত শাসন আইন, তার মাধ্যমে এই আইনের ত্রুটিগুলো মানে দূর করার চেষ্টা গ্রহণ করা হয়েছিল বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। হটেভার সেটা যাই হোক, ত্রুটি দূর করা সেটা অন্য বিষয়। আমরা আজকে শুধু দেখব 73 সালের রেগুলেটিং যে অ্যাক্ট, যে আইনটা পাশ করেছিল, এই আইনের মধ্যে কি ছিল। আইনটি দুইটা ভাগে বিভক্ত ছিল। আইনটি কয়টা ভাগে বিভক্ত ছিল? দুইটা অংশে বিভক্ত ছিল। একটা ছিল কোম্পানির গঠনতন্ত্র সংক্রান্ত ধারা। আইনের একটা অংশে ছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আছে, শাসন করছে, তাদের গঠনতন্ত্র কেমন হবে সেই সংক্রান্ত বিষয়। আর দ্বিতীয় অংশটা বলা হলো যে ভারত শাসনের ক্ষেত্রে কোম্পানি বা ব্রিটিশ পার্লামেন্টের কার কি দায়িত্ব বা ভূমিকা, কতটুকু ভূমিকা, সেই বিষয়টা বর্ণিত হয়েছিল দ্বিতীয় অংশে। তার মানে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টটি আইনটি দুইটা অংশে বিভক্ত ছিল। এখন কোম্পানির গঠনতন্ত্র সংক্রান্ত যে ধারাগুলি, সেখানে এটা আইনের বিষয়, আমি ক্লারিফাই করার চেষ্টা করছি। না পড়লে তো বুঝলে তোমরা বাসাবে সেটা একটু বই পড়তে হবে, আইনের ধারাগুলি একটু মুখস্থ করতে হবে। এক লেকচারে তোমরা সব মনে রাখতে পারবে না, বই পড়লে বিষয়টা আরও স্পষ্ট হবে। আমি তারপরও মূল যে আইনের অংশগুলি সেগুলি বলছি, যে কোম্পানির গঠনতন্ত্র সংক্রান্ত যে ধারাগুলি, সেটার মাঝখানে কি ছিল বা সেইটার ভিতরে কি কি বর্ণিত ছিল। এক নম্বরে ছিল এরকম যে কোম্পানির সাধারণ সভায় ভোট দেওয়ার অধিকার শুরু তাদেরই থাকবে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি, ভারতে যারা তারা শাসন করতেছে, তাদের যে বোর্ড সভা, এই বোর্ড সভায়
ভোট দেওয়ার অধিকার শুধু এই কোম্পানির বোর্ড সদস্যদেরই থাকবে, যাদের থাকবে। এবং তা এখন কারা বোর্ড সভার সদস্য হবে, সেক্ষেত্রে এই আইনে বলা হলো যে যাদের 1000 পাউন্ড মূল্যের শেয়ার আছে, অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে যাদের 1000 পাউন্ড মূল্যের শেয়ার আছে, সেই শেয়ার হোল্ডাররা কোম্পানির বোর্ড সভায় শুধু অংশগ্রহণ করতে পারবে। এটা কোম্পানির গঠনতন্ত্র সংক্রান্ত ধারায় বলছি। তারপর যে জিনিসটা হলো 2 নম্বরে যেটি বলা হলো যে কোম্পানির ইংল্যান্ডস্থ যে পরিচালক সভা বা কোর্ট অফ ডাইরেক্টরস, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা মূল অফিস তো হচ্ছে ইংল্যান্ডে। সেটাই বলা হলো যে কোম্পানির ইংল্যান্ডস্থ যে কোর্ট অফ ডাইরেক্টরস বা পরিচালক সভা আছে, তারা শেয়ার হোল্ডারদের ভিত্তিতে নির্বাচিত হবেন। অর্থাৎ যারা 1000 পাউন্ড মূল্যের শেয়ার কোম্পানির আছে, তারা বোর্ড সভার সদস্য হবে এবং বোর্ড সভার এই সদস্যদের ভোটেই ইংল্যান্ডে যে কোম্পানির মূল যে আছে যে পরিচালক সভা, সেই পরিচালক সভার একজন পরিচালক নির্বাচিত হবে। কাদের ভোটে? এই বোর্ড সভার সদস্যদের ভোটে নির্বাচিত হবে। 3 নম্বরে বলা হলো যে কোম্পানির যে ডাইরেক্টর সভা যেটি ইংল্যান্ডে আছে, সেখানকার তাদের সদস্য সংখ্যা হবে কতজন? 24 জন। কোম্পানির ডাইরেক্টর সভার সদস্য সংখ্যা হবে টোটাল 24 অনলি, মানে মাত্র 24 জন। এবং তারা 4 বছরের জন্য একবার মনোনীত হলে 4 বছর পর্যন্ত তারা মেয়াদে থাকতে পারবেন। প্রতি বছর এই 24 জনের 1/4 বা 4 ভাগের 1 ভাগ, 24-এর 4 ভাগের 1 ভাগ মানে 6 জন প্রতি বছর 1/4 অবসর গ্রহণ করবেন। তবে এই অবসর গ্রহণকারী পরিচালকরা 1 বছর গ্যাপ দিয়ে আবার পরিচালক পদে পুনর্নির্বাচিত হতে পারবেন বলে এই গঠনতন্ত্র সংক্রান্ত ধারায় সন্নিবেশ করা হয়। 4 নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো যে ভারতস্থ কোম্পানির যাবতীয় কার্যক্রম, অর্থাৎ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত কার্যক্রম আছে, আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ, বাণিজ্য প্রভৃতি পরিচালনার চূড়ান্ত ক্ষমতা থাকবে কোর্ট অফ ডিরেক্টরসের হাতে, অর্থাৎ ইংল্যান্ডস্থ যে কোম্পানির ডাইরেক্টর সভা তার হাতে থাকবে। তাদের অনুমতির ভিত্তিতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে তাদেরকে হবে। 5 নম্বরে যেটি বলা হলো যে ডাইরেক্টর সভা, অর্থাৎ ইংল্যান্ডস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ডাইরেক্টর সভা, তারা ভারত থেকে প্রাপ্ত সকল রাজস্ব, অর্থাৎ ভারতস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত রাজস্ব আয় করবে, যত ব্যয় করবে, এই আয় ব্যয় সংক্রান্ত সকল নথিপত্র ব্রিটিশ ট্রেজারির নিকট, অর্থাৎ ব্রিটিশ যে সরকার, মূল সরকার, তাদের যে কোষাগার, সেখানে এবং সামরিক ও বেসামরিক বিষয় যাবতীয় তথ্য ব্রিটিশ মন্ত্রিসভার নিকট পেশ করতে বাধ্য থাকবেন বলে কোম্পানির গঠনতন্ত্র সংক্রান্ত ধারণায় যে ধারা সেখানে সংযুক্ত করা হয়। এর মাধ্যমে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যক্রমকে বা কার্যকলাপকে এই ব্রিটিশ পার্লামেন্টের অধীনস্থ করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়। এই জন্য বলা হলো আয়বের যাবতীয় তথ্য এই ব্রিটিশ যে ট্রেজারি সেখানে জমা দিতে হবে এবং অন্য যে বিষয়গুলি আছে সামরিক ও বেসামরিক বিষয়ক যাবতীয় তথ্য এটা এই ব্রিটিশ পার্লামেন্টের যে মন্ত্রিসভা সেখানে তাদেরকে পেশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখি যে খ অংশ। তাহলে গঠনতন্ত্র সংক্রান্ত ধারা গেল। এখন ভারত শাসন সংক্রান্ত, ভারত শাসনের ক্ষেত্রে ভূমিকা কোম্পানির কি হবে সেটা একটু দেখে নেই। এখানে যেটি বলা হলো যে কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের শাসনভার একজন গভর্নর জেনারেল এবং 4 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলের উপর ন্যস্ত হয়। ভারত শাসনের ক্ষেত্রে বলা হলো যে ভারতস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারত শাসন করবে তার দায়িত্ব একজন গভর্নর জেনারেল এবং তাকে সহযোগিতা করার জন্য কি থাকবে, তার পরিষদের আরও 4 জন সদস্য নিযুক্ত করা হয় এবং এই কাউন্সিলটির নাম হবে কি সুপ্রিম কাউন্সিল বা ফোর্ট উইলিয়াম কাউন্সিল। অর্থাৎ গভর্নর জেনারেল 4 সদস্যকে নিয়ে ভারত শাসনের বা কোম্পানির পক্ষে ভারত শাসনের অধিকার লাভ করে, যাদের নাম হবে কি সুপ্রিম কাউন্সিল বা ফোর্ট উইলিয়াম কাউন্সিল। এই কাউন্সিল গভর্নর জেনারেল কাউন্সিলের সাথে পরামর্শ করে ভারত শাসন করবেন। 2 নম্বরে যেটি বলা হলো যে সুপ্রিম কাউন্সিলের সদস্যরা, অর্থাৎ যে 4 জন সদস্যের কথা বলা হলো যে তারা ইংল্যান্ডস্থ যে ডাইরেক্টর সভা আছে বা পরিচালক সভা আছে তাদের সুপারিশ অনুযায়ী
ইংল্যান্ডের রাজা কর্তৃক নিযুক্ত হবেন, অর্থাৎ কোম্পানি নিজে চাইলেই পারবেন না, তাদের বোর্ডের মাধ্যমে তারা নাম প্রস্তাব করবে, ইংল্যান্ডের রাজা তারপর অনুমোদন দেবে, তাইলে তারা এই গভর্নর জেনারেলের সাহায্যকারী হিসেবে 4 সদস্যের পরিষদের সদস্য হিসেবে তারা রিক্রুট হবেন বা নিযুক্ত হবেন। 3 নম্বরে যেটি বলা হলো যে কাউন্সিলে সংখ্যাধিক্যের ভিত্তিতে সকল বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই 4 সদস্যের যে কাউন্সিল, এর ভিতরে 3 জন যদি এক পক্ষে থাকে তাহলে সিদ্ধান্ত গৃহীত হবে। তবে কোনো বিষয় যদি এমন হয় যে 4 সদস্য 2 জন এক পক্ষে 2 জন বিপক্ষে, তখন কি হবে? তখন গভর্নর জেনারেল তার সংরক্ষিত ভোট সেই পক্ষে দিবেন যেটাকে তিনি সমর্থন করবেন, করে তারপর 3-2 এটা ফয়সালা করবেন বলে এই ভারত শাসন সংক্রান্ত ধারা এই আইনটি সংযুক্ত করা হয়। 4 নম্বরে বলা হলো যে কাউন্সিল সদস্যদের মেয়াদ হবে 5 বছর, অর্থাৎ গভর্নর জেনারেলকে সাহায্যকারী যে 4 সদস্যের কাউন্সিল হবে প্রত্যেক সদস্যের মেয়াদ হবে 5 বছর করে। 5 নম্বরে বলা হলো যে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যা দেওয়া হয়, অর্থাৎ হেস্টিংস গভর্নর জেনারেল হবেন, এবং বাংলা বিহার আখ্যা দিয়ে কলকাতা প্রেসিডেন্সি সামরিক ও বেসামরিক শাসনভার গভর্নর জেনারেল হাতে ন্যস্ত করা হয়। বলা হলো নিয়ামক আইনে বলা হলো যে বাংলা প্রেসিডেন্সির যে গভর্নর তিনি এখন থেকে কি হবেন? গভর্নর জেনারেল, এবং বাংলা বিহার উড়িষ্যার পাশাপাশি তিনি কি করবেন? যে কলকাতা প্রেসিডেন্সির যে সামরিক ও বেসামরিক দায়িত্ব সেটা বাংলা প্রেসিডেন্সির গভর্নর জেনারেল তিনি তদারকি করবেন বা এটা পরিচালনা করবেন। 6 নম্বরে বলা হলো যে বিজিত রাজ্যগুলোর শাসনভার, অর্থাৎ কোম্পানি সরকার যেই যে অঞ্চলগুলো দখল করেছে নিজেদের পক্ষে নিয়েছে তাদের শাসনভার এবং বাংলা বিহার ও উড়িষ্যার যে রাজস্ব আদায়ের ভার এটা গভর্নর জেনারেলের হাতে থাকবে। 7 নম্বরে বলা হলো রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন অনুসারে ভারতে কোম্পানির প্রথম গভর্নর জেনারেল হবেন ওয়ারেন হেস্টিংস। আমরা ওয়ারেন হেস্টিংসের চ্যাপ্টারে এই জন্য নিয়ামক আইনটা পড়ছি যে তিনি থাকা অবস্থায় এই নিয়ামক আইনটা ব্রিটিশ পার্লামেন্ট পাশ করেছিল। পরিষদের সদস্য এখন ওই যে বলা হলো একজন গভর্নর জেনারেল, সেটা হবে ওয়ারেন হেস্টিংস। তাহলে 4 জন কাউন্সিল যেটা গঠন করা হলো নিয়ামক আইনের আওতায়, সেই 4 জন সদস্য কারা? তাদের নামও এখানে ছিল। তারা হলো কি একজন বারওয়েল, একজন ক্লেভারিং, একজন মনসন এবং আরেকজন হচ্ছে ফিলিপ ফ্রান্সিস। এই আইন অনুযায়ী অর্থাৎ নিয়ামক আইন অনুযায়ী একজন প্রধান বিচারপতি 3 জন সাধারণ বিচারপতির সমন্বয়ে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়, এবং এই আদালত ভারতে ব্রিটেনের নাগরিকদের বিচারের ক্ষমতা পায়। কলকাতায় যে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় একজন বিচারক এবং 3 জন অন্য বিচারপতি নিয়ে, তাদেরকে বলা হয় ভারতে যে ব্রিটিশ নাগরিকরা থাকবে তাদের বিচারের দায়িত্ব থাকবে এই সুপ্রিম কোর্টের উপরে। স্যার এলিজা ইম্পে কে ওই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি নিযুক্ত করা হয়। 9 নম্বরে যেটি বলা হলো যে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সুষ্ঠু প্রশাসনের জন্য প্রয়োজনীয় আইন কানুন প্রবর্তনের যে অধিকার সেটা গভর্নর জেনারেল ও তার কাউন্সিলকে প্রণয়ন করা হয়। অর্থাৎ সুষ্ঠু প্রশাসনের প্রয়োজনে এই আইনের বাইরেও যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজন দেখা দেয় কোনো কারণে কোনো সময়, তাহলে কি হবে? সেটা গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের সদস্যরা সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে। এই ক্ষমতা গভর্নর জেনারেলকে দেওয়া হয়, এবং গভর্নর জেনারেল তার কাউন্সিলের সদস্য এবং বিচারপতিদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়। অর্থাৎ আইনে বলা হলো গভর্নর জেনারেল, তার পরিষদের 4 জন সদস্য, বিচারপতি যিনি প্রথম বিচারপতি ছিলেন এলিজা এমপি বা পরবর্তীতে যারা প্রধান বিচারপতি হবেন, বলা হলো এখন থেকে তারা নিয়মিত বেতন তারা ভোগ করবেন, অর্থাৎ বেতনভোগী পদ হিসেবে এই পদগুলিকে স্বীকৃতি দেওয়া হয় নিয়ামক আইনে। তো এইগুলি ছিল, শুধু এই কয়টাই ধারা না। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে আরও অনেক ধারা ছিল, কিন্তু এগুলি ছিল মূল আইন বা উল্লেখযোগ্য অংশগুলি। তোমরা এই 2টা ধারা, একটা হচ্ছে গঠনতন্ত্র সংক্রান্ত ধারা, আরেকটা হচ্ছে কোম্পানির শাসন সংক্রান্ত ধারা, ভারতের শাসন সংক্রান্ত সম্পর্কিত ধারা, উল্লেখযোগ্য যতগুলি সম্ভব হয় তোমরা এই ধারাগুলি মুখস্থ করে রাখবে, কারণ এটা বানিয়ে লিখতে পারবে না, এটা তোমাকে মুখস্থই করতে হবে। তাহলে এরপরে আমরা এখন দেখি যে রেগুলেটিং অ্যাক্ট আইনটা 1773 সালে পাশ হলো, এই আইনটার কি কি ত্রুটি ছিল বা এটার কি কোনো দোষ ছিল?
আসলে অনেক দোষ ছিল। কারণ যখন আইন প্রণয়ন করা হয় সকল ভুল বিবেচনায় নেওয়া যায় না, সকল সম্ভাব্য বিপদ বা সমস্যাগুলি মাথায় রাখা যায় না। কাজ করতে গেলে, প্রয়োগ করতে গেলে এক এক সময় এক একটা সমস্যা দৃশ্যমান হয়, পরবর্তীতে এইগুলি সমালোচনার মুখে পড়ে এবং তার পরবর্তীতে আইনে আমরা যেটা বললাম যে 1784 সালে পিটের ভারত শাসন আইনে এই আইনগুলির ত্রুটি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাহলে কি কি আইন ত্রুটি ছিল সেক্ষেত্রে আমরা দেখব যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আইনের ভিতরে যে সকল ত্রুটিগুলি আমাদের দৃশ্যমান হয়েছিল সেগুলির প্রথমে ছিল কি, ব্রিটিশ পার্লামেন্ট এই আইনের মাধ্যমে কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের উপর নিজস্ব যে সার্বভৌম ক্ষমতা সেটি স্থাপন করতে চেয়েছিল, কিন্তু বাস্তবে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে এই কোম্পানি সরকারের যে শাসন ব্যবস্থা সেটার উপর বাস্তবে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ স্থাপিত হয়নি। এই কারণে পরবর্তীতে দেখা যায় ব্রিটিশ পার্লামেন্ট অনুমোদন দিলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার ভারতে তাদের ইচ্ছামতো শাসন কার্য পরিচালনার সুযোগ পেয়ে যায়। দ্বিতীয়ত যেটি ছিল সেটি হচ্ছে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর কলকাতা প্রেসিডেন্সির যে কর্তৃত্ব এই আইনের মাধ্যমে স্বীকৃতি হয়েছিল, এতে করে কর্তৃত্বের কোনো পরিমাপ না থাকায়, সুনির্দিষ্ট পরিমাপ না থাকায় কলকাতার সাথে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির কি হয়, একটা জটিলতার সৃষ্টি হয় বা একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। বলা হয়েছিল কলকাতা প্রেসিডেন্সি মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর তারা কর্তৃত্ব স্থাপন করতে পারবে, কোন ক্ষেত্রে কর্তৃত্ব করতে পারবে, কতটুকু কর্তৃত্ব স্থাপন করতে পারবে, সেইটার পরিমাপ না থাকায় এই আইনে পরবর্তীতে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। তৃতীয়ত বলা হলো যে গভর্নর জেনারেল ও তার পরিষদের কর্তৃত্বর ক্ষেত্রে এখন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এবং তার যে 4 সদস্য প্রথমে যারা ছিল, যেমন বারওয়েল ছিল, মনসন ছিল, তারপর ছিল ক্লেভারিং ছিল এবং যেটা ছিল ফিলিপ ফ্রান্সিস, তারা কোন কোন ক্ষেত্রে কাজ করবে এই কাজের কোনো সীমারেখা আইনে বেঁধে দেওয়া হয়েছিল না। এই কারণে দেখা গেল যে তারা মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিগুলো স্বাধীনভাবে চলতে থাকে এবং এর ফলে কর্তৃত্বের কোনো সীমারেখা না থাকার কারণে এর ফলে দেখা গেল যে তা বলা হলো যে কলকাতার প্রেসিডেন্সি মাদ্রাজ ও বোম্বাইয়ের উপর কর্তৃত্ব স্থাপন করবে, কিন্তু কলকাতা বা বাংলার যে গভর্নর জেনারেল কাউন্সিলে তাদের দায়িত্বর সীমারেখা না থাকার কারণে তারা কোন ক্ষেত্রে মাদ্রাজের উপরে কর্তৃত্ব স্থাপন করবে সেই বিষয়ে কোনো রূপরেখা না থাকার কারণে আলটিমেটলি এই পরিষদ দেখা যায় তারা আইনের বাইরে গিয়ে নিজেদের মতো করে তারা কর্তৃত্ব ফলাতে চেষ্টা করে, যেটা মাদ্রাজ বোম্বাই প্রেসিডেন্সি তারা মেনে নিতে পারেনি, ফলে একটা মতবিরোধ দেখা দেয়। 4 নম্বরে বা চতুর্থত আমরা যেটি দেখব যে গভর্নর জেনারেলের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কাউন্সিলের সদস্যবর্গ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের দ্বারা নিয়ন্ত্রিত থাকায় শাসন কার্যে বহু অসুবিধার সৃষ্টি হয়। অর্থাৎ বলা হলো যে গভর্নর জেনারেল তার কাউন্সিলের সদস্যদের পরামর্শে শাসন কার্য পরিচালনা করবেন, কিন্তু দেখা গেল যে গভর্নর জেনারেলকে এই যে কাউন্সিলের পরামর্শ নেওয়ার যে বাধ্যবাধকতা, এর ফলে কাউন্সিলের সদস্যরা অধিকাংশ সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে গভর্নর জেনারেল কোনো উদ্যোগ নিতে গেলে তারা ভেটো দিত, বাধা দিত। হ্যাঁ, গভর্নর জেনারেল বললো আমি এটা করতে চাই, ওরা বললো যে এটা যৌক্তিক হবে না। এবং এই সদস্যের বাইরে প্রধান বিচারপতির যে একটা অনুমতির দরকার ছিল বা গভর্নর জেনারেলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এটাও একটা বড় বাধা ছিল। দেখা গেল যে 4 সদস্যের মধ্যে একমাত্র বারওয়েল ছাড়া বাকি 3 কাউন্সিলরের কেউই গভর্নর জেনারেল হেস্টিংসকে সহযোগিতা করেন নাই, ফলে এই আইনটা গভর্নর জেনারেলের কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এটা একটা আইনের লিমিটেশনস বা একটা সীমাবদ্ধতা ছিল। পঞ্চমত, ভারতে ব্রিটিশ নাগরিকের উপর সুপ্রিম কোর্টের এখতিয়ার স্থাপন করা হলো, যে ওই যে সুপ্রিম কোর্ট করে বলা হলো যে ব্রিটেনের যত নাগরিক ভারতে থাকবে তাদের বিচার এই সুপ্রিম কোর্ট করবে, কিন্তু এই আইনে ব্রিটিশ নাগরিকের সংজ্ঞা নির্ধারিত হয়নি। অর্থাৎ কারা ব্রিটিশ নাগরিক, যিনি ঘুরতে আসছেন তিনি, নাকি এখানে স্থায়ীভাবে থেকে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন তারা, এই সংজ্ঞা নির্ধারিত না হয় কোর্টের সাথে ওই গভর্নর জেনারেলের যে কাউন্সিলর পরিষদ সদস্যবৃন্দ ছিল তাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং এতে খ্যাতিমান ব্রাহ্মণ, যেমন একজন খ্যাতিমান ব্রাহ্মণ ছিল নন্দকুমার, এর ফাঁসির ব্যাপারে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। ফাঁসি হবে কি হবে না এটা নিয়ে কাউন্সিলের সদস্যদের সাথে কোর্টের একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল সংজ্ঞা নির্ধারিত না হওয়ার কারণে। ষষ্ঠত, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে। সুপ্রিম কোর্ট ইংল্যান্ডের আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে,
কিন্তু অপরদিকে গভর্নর জেনারেল ও তার কাউন্সিল কর্তৃক রচিত, তারা এখানে ওই যে বলা হলো যে এই আইনের বাইরে তারা চাইলে আইন করতে পারবে, সেই আইনের দ্বারা দেওয়ানি সদর আদালত ও নিজামতি আদালতগুলি পরিচালিত। সুপ্রিম আদালত হতো ইংল্যান্ডের আইন অনুযায়ী এবং দেওয়ানি ও নিজামত আদালত এগুলি গভর্নর জেনারেলের যে জারিকৃত আইন সেটার ভিত্তিতে পরিচালিত হতো। তো স্বাভাবিকভাবে দেওয়ানি আদালত ও নিজামত আদালতের যে রায় পেয়ে যখন কেউ সুপ্রিম কোর্টে যেত তখন দেখা যেত এই আইনের গ্রাউন্ডের সাথে যুক্তির সাথে সুপ্রিম কোর্টের আইনের যুক্তি মিলত না, ফলে একটা দ্বৈত বা একটা সাংঘর্ষিক একটা অবস্থা সৃষ্টি হয়। এরকম অনেক সীমাবদ্ধতার কারণে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আইনটি আসলে খুব একটা ইতিবাচক হয়নি, অর্থাৎ মোটামুটি খুব একটা কার্যকর হয়নি এবং অনেক ক্ষেত্রে এটা ব্যর্থ হয়েছিল। সর্বশেষে আমরা যেটি দেখব যে রেগুলেটিং অ্যাক্টের আইনের গুরুত্ব কি। অনেক ত্রুটি ছিল, অনেক ভুল ছিল, তোমরা অনেকে পরীক্ষা দাও, খুবই ভালো ছাত্র তোমরা, তারপরে দেখা যায় অনেক সময় ভালোর মাঝেও অনেকে দুই একটা পেপার খারাপ করে ফেলো। এই যে ভালোর মাঝেও অনেক খারাপ, একইভাবে অনেক খারাপ ছাত্র দেখবা সবগুলিতে ফেল করলে দুই একটা সাবজেক্টে খুব বেশি নাম্বার পেয়ে যায়, খারাপের মধ্যেও তার কিছু ভালো থাকে। তো এই যে জিনিসটা আসলে ভালো মন্দ মিশিয়েই সব কিছু, এই আইনেরও খারাপ দিকের পরে ভালো অনেক জিনিস ছিল। সেই ভালো দিকগুলি কী ছিল যে এর ফলে দ্বৈত শাসনের অবসান ঘটে, কোম্পানির কর্মচারীদের দুর্নীতির অত্যাচারের রশি টেনে ধরার চেষ্টা করা হয়। অর্থাৎ কোম্পানি 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট আইনটি পাস হয়েছিল অনেক সীমাবদ্ধতা থাকলেও এই আইন প্রণয়নের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট সর্বপ্রথম ভারত শাসনের নামে কোম্পানির কর্মচারীদের যে সীমাহীন দুর্নীতি ছিল, অন্যায় কার্যক্রম ছিল, সেগুলিকে তারা নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা গ্রহণ করেছিল। এটা একটা ইতিবাচক দিক। বিচার ক্ষেত্রে যে দ্বৈত ব্যবস্থার জটিলতা পরিলক্ষিত হলেও ক্লাইভ, ভেরলেস্ট, কার্টিয়ারের আমলের বিচারহীনতা দূর হয়। অর্থাৎ বিচার ক্ষেত্রে যদিও সুপ্রিম কোর্টের সাথে লোয়ার কোর্টের একটা সংকট দেখা দিয়েছিল, হলেও হেস্টিংসের আগে যারা কোম্পানির পক্ষে এখানে শাসন করে গেছে, যে ভেরলেস্ট, কার্টিয়ার, ক্লাইভ, তাদের সময় যে অন্যায় অত্যাচার যে সীমাহীন মাত্রা চলে গিয়েছিল, মানুষ যে ওখানে বিচার পেত না, সেই বিচার না পাওয়ার প্রবণতাটা থেকে কোম্পানি সরকার বেরিয়ে আসার একটা পথ পেয়েছিল এই নিয়ামক আইনের মাধ্যমে। তারপর যেটি বলা হলো যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কোর্ট অফ ডাইরেক্টরসের মাধ্যমে ব্রিটিশ ট্রেজারি ও মন্ত্রিসভার কাছে সামরিক ও বেসামরিক যে এই কাগজপত্র প্রেরণ করার যে একটা অপশন আমরা দেখেছিলাম যে ভারত শাসন সংক্রান্ত ধারায়, তার মাধ্যমে মূলত এই কোম্পানির যারা ভারতে শাসন করবে গভর্নর জেনারেল ও পরিষদের মাধ্যমে তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসার একটা উদ্যোগ এই আইনের মধ্যে পরিলক্ষিত হয়। অর্থাৎ এই ধারাটা থাকার কারণে মোটামুটি এটুকু বোঝা যাচ্ছে যে গভর্নর জেনারেল এবং তার পরিষদের সদস্যরা তারা চাইলেই যা কিছু করতে পারবেন না, তারা ইংল্যান্ডস্থ কোম্পানির যে ডাইরেক্টর সভা তাদের অনুমতি নিয়ে তাদের কাজ করতে হবে এবং এইখানে যা করবে তারা ব্রিটিশ ট্রেজারিতে এবং মন্ত্রিসভার কাছে তারা দিবে। এগুলি তারা ওখানে বসে আলোচনা করে পর্যালোচনা করে কোম্পানির কোনো যদি সমস্যা থাকে, দুর্বলতা থাকে, সেগুলির ব্যাপারে কোম্পানিকে তারা সতর্ক করবে বা পরবর্তীতে এই জায়গাগুলি নিয়ে তারা সংশোধনের উদ্যোগ গ্রহণ করবে। তাহলে এই জায়গাগুলি তো অন্তত তৈরি হয়েছিল যে কোথায় কোথায় রেকটিফাই করা দরকার, বা আমরা একটা ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ স্থাপন করতে চাই বা তোমরা জবাবদিহিতার ঊর্ধ্বে না। তো এই জিনিসগুলি হচ্ছে এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আইনের অনেক ত্রুটি থাকার পরেও কিছু ইতিবাচক পদক্ষেপ, কিছু ভালো দিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি বলি যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্যটা ছিল এই যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সরকার শাসন করবে সেই শাসনের পদ্ধতিতে একটা শৃঙ্খলা আনয়ন করা, তাদেরকে একটা জবাবদিহিতার আনয়ন করা। তাহলে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আইনের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। একটা হচ্ছে কোম্পানির গঠনতন্ত্রের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কোম্পানির ভারত শাসনের ক্ষেত্রে।
কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে সেই বিষয়গুলি সম্পর্কে তোমাদের নিশ্চয়ই একটা ধারণা বা উপলব্ধি তৈরি হয়েছে। তোমরা আশা করি এই ধারাগুলি বা আইনের যে বৈশিষ্ট্যগুলি এই জিনিসগুলি তোমরা মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আজকের আমাদের এই অনলাইন ক্লাসের মধ্যে আমরা দুইটা বিষয় শিখলাম। একটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের বৈদেশিক নীতি, আর একটা হচ্ছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আইন এবং এটার ধারা, সীমাবদ্ধতা বা ত্রুটি এবং গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি বাসায় তোমরা নিশ্চয়ই সকলে বই কিনেছ, না কিনলে খুব দ্রুত কিনো এবং আমি প্রতিদিন যা পড়াবো সেটা অন্তত রাতে একবার দুবার করে তোমরা পড়বা, তাহলে বিষয়টা তোমরা আরও স্পষ্ট হয়ে যাবে। এবং স্পষ্ট হতে গেলে যেই সমস্যা বা কোনো যদি অস্পষ্টতা তোমাদের সামনে আসে আমাকে অবশ্যই ফোন করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। আবারও সকলকে ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের তোমরা জানো আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আগামীকালকে 22 তারিখ থেকে 30শে অক্টোবর পর্যন্ত দুর্গা পুজো উপলক্ষে আমাদের অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। আশা করছি তোমরা ধর্ম অনুযায়ী যার যার আনন্দ তোমরা উপভোগ করবে এবং যাদের এই যে অনুষ্ঠান, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা তোমরা এটা উপভোগ করবে না বা হয়তো বেড়াতে যাবে, তোমরা যাবে অবশ্যই, কিন্তু যারা কাজে তারা অন্তত বাসায় বসে নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে তোমরা অবস্থান করবে, এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। তো সকলে ভালো থাকো, আবারও ধন্যবাদ সকলকে।